বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর জেরার্ড পিকে একটা কথা স্পষ্ট করেই বলেছিলেন, বার্সেলোনার পরিবর্তন প্রয়োজন। পরিবর্তনটা খেলোয়াড় বা কোচ বদল নয়, পিকে ইঙ্গিত করেছিলেন বার্সেলোনার অবকাঠামোগত পরিবর্তনের দিকে। যদিও বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমিউ এই সংকটকে কোনোভাবেই প্রাতিষ্ঠানিক সমস্যা বলে মানতে নারাজ। তার মতে এই সংকট মাঠের, ক্লাবের নয়। বার্তোমিউ সেই সংকট সামাল দিতেই দলে এনেছেন রোনাল্ড কোম্যানকে। রিবিল্ড প্রক্রিয়াতে অবধারিত ও অনুমিতভাবেই লিওনেল মেসি ছিলেন সবকিছুর কেন্দ্রবিন্দুতে। তবে বার্সেলোনার ড্রিম টিমের সদস্য কোম্যানের স্বপ্নের চাকরিটার শুরু হয়েছে দুঃস্বপ্নের মতো, লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার দুনিয়া কাঁপানো খবর দিয়ে। শেষ পর্যন্ত অবশ্য আটকা পড়ে গেছেন মেসি। তবে এখন একটাই প্রশ্ন, বার্সেলোনাকে এই ধ্বংসস্তূপ থেকে টেনে তুলবেন কে? মেসির দলবদল ড্রামার আগে থেকেই বার্সেলোনা সমর্থকদের অভিযোগের তীর ছিল বার্তোমিউয়ের ওপর। খেলা হয় মাঠে, তাহলে ক্লাব প্রেসিডেন্ট এমন কি করলেন যে কারণে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি থেকে শুরু করে ক্লাব সমর্থকদের সবাই আস্থা হারালেন বার্তোমিউয়ের ওপর? একজন ক্লাব প্রেসিডেন্টের ক্ষমতা আসলে কতখানি সেসব বুঝতে হলে যেতে হবে বেশ খানিকটা পেছনে। আগে পরিচিত হতে হবে বার্সেলোনার কাঠামোর সঙ্গে। ক্লাব হিসেবে বার্সেলোনা একটি প্রতিষ্ঠান, তবে চাইলেই এর মালিকানা বা শেয়ার কোনোটাই কেনা সম্ভব নয়। স্পেনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সহ আরো বেশ কয়েকটি ক্লাবই চলে এরকম গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বার্তোমিউ ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট, কিন্তু অজনপ্রিয় প্রেসিডেন্ট। অনেকটাই হুট করে যিনি দায়িত্ব পেয়ে গিয়েছিলেন 2014 সালে। বার্সার বর্তমান সমস্যার মূলে রয়েছে ক্লাবটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। 1978 থেকে 2000 সাল পর্যন্ত বার্সেলোনার প্রেসিডেন্ট ছিলেন হোসে লুইস নুনেজ। আধুনিক বার্সেলোনার উত্থানের গল্পটা তার অধীনে লেখা হলেও ক্লাবের অস্বাভাবিক লোন একটা সময় বার্সাকে লিমিটেড কোম্পানিতে পরিণত করতে পারে, এই আশঙ্কায় হুয়ান লাপোর্তার নেতৃত্বে একটি বিরোধী দল দাঁড়িয়ে গিয়েছিল নুনেজের বিপক্ষে। সেই লাপোর্তাই পরে 2003 সালে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তার বোর্ডে ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন সান্দ্রো রোসে। ডেভিড বেকহ্যামকে বার্সেলোনায় আনার ম্যান্ডেট দিয়ে অবশ্য দুইজনই ব্যর্থ হয়েছিলেন। বেকহ্যাম পরে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে, তবে রোনালদিনহোকে পিএসজি থেকে বার্সেলোনায় নিয়ে আসার সিদ্ধান্ত পরে বদলে দিয়েছিল বার্সেলোনার গোটা ইতিহাসটাই। কিন্তু লাপোর্তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে 2 বছরের মাথায় সরে দাঁড়ান রোসে। রোনালদিনহোকে মূলত দলে এনেছিলেন রোসেই, কিন্তু লাপোর্তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় 2 বছরের মাথায় সরে দাঁড়ান তিনি। দুইজনের পার্থক্যটা মূলত দর্শনে আর দৃষ্টিভঙ্গিতে। একজন কিছুটা লিবারেল, কাতালান স্বাধীনতার পক্ষে, ইয়োহান ক্রুইফের আদর্শের ভিত্তিতে ক্লাব পরিচালনা করতে চেয়েছিলেন। আরেকজন আদর্শে খানিকটা কনজারভেটিভ, আরো বেশি কঠোর নিয়ম কানুন মানেন, প্রতিষ্ঠান ভিত্তিক ও ব্যবসা কেন্দ্রিক। বার্সেলোনার এই নির্বাচন হয় 6 বছর পর পর। ভোট দিতে পারেন সোতিওরা। বার্সার মালিক পক্ষ আসলে তারাই। সোতিওর মেম্বার হতে পারেন যে কেউই, তবে ধারাবাহিকভাবে বার্সেলোনার কয়েক মৌসুমের মেম্বারশিপ নেওয়ার রেকর্ড থাকতে হবে তার। পারিবারিক সূত্রে একজন সদস্যের রিকমেন্ডেশনেও সোতিও মেম্বারশিপ পাওয়ার প্রক্রিয়া বেশ সহজ হয়ে যায়। এই মুহূর্তে প্রায় 1.5 লাখের কাছাকাছি সোতিও মেম্বার রয়েছেন বার্সেলোনায়। নির্বাচনে তাদের রায়ের প্রতিফলনই ঘটে। তবে একবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলে সেই বোর্ডই সব সিদ্ধান্ত নেয়, তাতে সোতিওদের অবদান থাকে না বললেই চলে। 2 দফায় বার্সার প্রেসিডেন্ট হিসেবে কাটিয়ে লাপোর্তা বিদায় নেওয়ার পর সান্দ্রো রোসে নির্বাচিত হয়ে বসেন বার্সার প্রেসিডেন্ট পদে। আর একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বন্ধু হোসে মারিয়া বার্তোমিউ তখন হয়ে যান বার্সার ভাইস প্রেসিডেন্ট। 11 বছর বয়স থেকে সোতিও মেম্বার বার্তোমিউ 2003 সালে বার্সার ফুটবল বোর্ডে প্রবেশ করেছিলেন রোসের হাত ধরেই। লাপোর্তা ক্লাব ছাড়ার সময় বার্সার লোনের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 379 মিলিয়ন ইউরো, আর খেলোয়াড়দের বেতনের সমষ্টি ছিল প্রায় 300 মিলিয়ন ইউরো। বিশেষজ্ঞদের মতে কোন ক্লাবের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ক্লাবের মোট উপার্জনের সর্বোচ্চ 70% পর্যন্ত খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করা যায়। 2005 সালের হিসেবে বার্সেলোনা খেলোয়াড়দের পেছনে খরচ করত 60%-এরও কম, কিন্তু লাপোর্তার বিদায়ের সময় সেটিই দাঁড়িয়েছিল প্রায় 80%-এর কাছাকাছি। রোসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এসব নিয়ে লাপোর্তার বিরুদ্ধে মামলাও ঠুকতে চেয়েছিলেন। সঙ্গে মন দিয়েছিলেন
ব্যয় কমানোর দিকে। একটি গল্প প্রচলিত আছে, সে সময় বার্সেলোনার সব অফিসে কালার প্রিন্টিং এর বদলে সাদা কালো প্রিন্টিং এ শিফট করিয়েছিলেন রোসে। ব্যয় কমানোর জন্য এটি একটি উপায় ছিল মাত্র। রোসের কথার সঙ্গে কাজের মিলও ছিল। 2012-13 মৌসুমে বার্সা বড় কোনো শিরোপা না জিতলেও সেবার এক অর্থ বছরে রেকর্ড আয়ের ঘোষণা দিয়েছিলেন বার্সা প্রেসিডেন্ট। তবে 2014 সালে নেইমারের দলবদলের অর্থের অস্বচ্ছতার দায় নিয়ে সরে দাঁড়াতে হয় রোসেকে। পরে এই দায়ে 2 বছর জেলও খেটেছেন তিনি। রোসে সরে যাওয়ার পর বার্তোমিউ আসেন প্রেসিডেন্ট পদে। প্রথম বছরেই আরেকবার সংকটে পড়েছিলেন বার্তোমিউ। 2015 জানুয়ারিতে লুইস এনরিকে আর মেসির বিবাদের জের ধরে বরখাস্ত হন তখনকার স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারাতা। অবশ্য আশু নির্বাচন ডেকে বার্তোমিউ পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছিলেন। বার্সেলোনাও সেবার জিতেছিল ট্রেবল। পরে ওই বছর নির্বাচনে লাপোর্তাকে বড় ব্যবধানে হারিয়েই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন বার্তোমিউ। বার্তোমিউয়ের পরের গল্পটা ব্যর্থতার, দুর্বল নেতৃত্ব আর বিতর্কিত সিদ্ধান্তে ঠাসা। 2016 সালে সুসান মোনহে ভাইস প্রেসিডেন্ট পদ ছাড়ার পর সেই ইকোনমিক অ্যাফেয়ার্সের পদটিও বার্তোমিউ নিজের দখলেই নিয়ে নেন। 2019-এ স্পোর্টিং ভাইস প্রেসিডেন্ট জর্দি মেস্ত্রে পদ থেকে সরে দাঁড়ানোর পর বার্তোমিউ সেই দায়িত্বটিও নিজের কাছেই রেখে দিয়েছিলেন। এত সব দায়িত্ব নিয়ে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের দেন দরবারের লম্বা পথটা খাটো করে উল্টো বিপদেই পড়েছেন বার্তোমিউ। বার্সা খেলোয়াড়দের সঙ্গে চুক্তির দেন দরবারের অনেকটুকুই সরাসরি নিজেই করেন বার্তোমিউ। খেলোয়াড়দের দাবি ফেলতেও পারেন না, আবার রাখতেও পারেন না। খেলোয়াড়দের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার বড় একটি কারণ সম্ভবত বার্তোমিউয়ের এই চরিত্রই। মেসির চুক্তির শেষ বছরে ফ্রিতে ক্লাব ছাড়তে পারার শর্তটিও বার্তোমিউ নিজেই অনুমোদন দিয়েছিলেন। ইভান রাকিটিচ, সার্জিও বুস্কেটসরাও বিভিন্ন সময়ে নিজেদের চুক্তি নিয়ে বার্তোমিউয়ের সঙ্গে দ্বন্দ্বের আভাস দিয়েছেন সরাসরি। বার্তোমিউ খেলোয়াড়দের দেওয়া কথা রাখেন না, এমন কথাও প্রচলিত আছে সোতীয়দের মাঝে। দ্য অ্যাথলেটিকে প্রকাশিত এক আর্টিকেলে বার্তোমিউয়ের চরিত্রকে বর্ণচোরা বলে মন্তব্য করেছেন এক সোতীয় মেম্বার। 2016 সালে দানি আলভেজ বার্সেলোনা ছাড়ার পর বার্তোমিউ বলেছিলেন দানি আলভেজ ব্যক্তিগত কারণে ক্লাব ছেড়েছেন, যে কারণটা শুধু জানেন আলভেজ, আলভেজের স্ত্রী আর বার্তোমিউ। আলভেজ পরে সোশ্যাল মিডিয়ায় বার্তোমিউকে মিথ্যুক বলে জবাব দিয়েছিলেন সেই বিবৃতির। লিওনেল মেসিও গোলকে দেওয়া সাক্ষাৎকারে অন্তত 2 বার বলেছেন বার্তোমিউ তাকে দেওয়া কথা রাখেননি। অ্যাথলেটিকের আরও একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে মেসির বার্সেলোনা ছাড়ার ব্যাপারে তারা ইউরোপের 2 জন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছে। তাদের ভাষ্য অনুযায়ী মেসির ক্লাব ছাড়তে চাওয়ার স্বাধীনতা ছিল মূলত মেসির আইনজীবীদের ভুলের চেয়ে বার্তোমিউকে বিশ্বাস করাই মেসির কাল হয়েছে বলে জানানো হয়েছে অ্যাথলেটিকের ওই প্রতিবেদনে। বার্সা খেলোয়াড়দের সব দাবি অবশ্য একেবারে ফেলেও দেননি বার্তোমিউ। বয়স বাড়তে থাকা আর ফর্ম পড়তে থাকা একাধিক ফুটবলারের সঙ্গে চড়া বেতনের চুক্তি করে তাদের বার্সায় রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে গত কয়েক মৌসুমে এই চুক্তিগুলোই গলার কাটা হয়ে গেছে বার্সার জন্য। গেল মৌসুমে অ্যান্টোয়ান গ্রিজম্যানকে কিনতে প্রায় 120 মিলিয়ন খরচ করেছিল বার্সেলোনা। এই টাকার পুরোটাই বার্সেলোনা শোধ করেছিল ধার করে। 2019-20 বুক ব্যালেন্সিং করতে বার্সার দরকার ছিল 125 মিলিয়ন ইউরো। এর ভেতর করোনা ভাইরাস আঘাত হানায় আরও একবার ক্ষতির মুখে পড়ে যায় বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা। পরে আর্থারকে বিক্রি করে সেই পরিস্থিতির সামাল দিয়েছে বার্সা বোর্ড। নইলে বার্সার আইন অনুযায়ী পুরো বোর্ডকেই পদত্যাগ করতে হতো জুন নাগাদ। স্পোর্টিং ইতিহাসে খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দিতে গিয়ে বার্সার অর্থনৈতিক কাঠামো 2015 সালের মতোই ভেঙে পড়ার দশা হয়েছে। এর সঙ্গে একের পর এক মোটা অঙ্কের ব্যর্থ দলবদল আরও চাপ বাড়িয়েছে। নেইমারের দলবদলে পাওয়া 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে এক ধাক্কাতেই 138 মিলিয়নে উসমান ডেম্বেলে ও 160 মিলিয়নে ফিলিপ কোচিনহোকে কিনে উল্টো টাকা ধার করতে হয়েছিল বার্সাকে। দলবদলে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার অভিযোগ বার্তোমিউয়ের বিপক্ষে ছিল শুরু থেকেই। গোলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বার্সা ছাড়ার কারণ হিসেবে বোর্ডের দীর্ঘস্থায়ী পরিকল্পনা না থাকাকে দায়ী করেছেন। মেসি লা মাসিয়ার গ্র্যাজুয়েট, তিনি তরুণ খেলোয়াড়দের দলে ভিড়িয়ে দীর্ঘস্থায়ী সমাধান চেয়েছিলেন ক্লাবের কাছে। অথচ গত 10 বছরে এক সার্জি রবার্তো ছাড়া লা মাসিয়ার আর কোনো ফুটবলার বার্সার মূল দলে থিতু হতে পারেননি। বোর্ডের ব্যর্থতার দিকে এবার সরাসরি ইঙ্গিত করেছেন মেসি। মেসির চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাওয়ার প্রবল ইচ্ছা গোপন কিছু নয়, তবে চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করতে যে ধরনের দল প্রয়োজন সেটা যে বার্সার নেই তা গত কয়েক বছরে তুরিন, রোম, লিভারপুল আর সবশেষ লিসবনে বায়ার্নের কাছে হারই প্রমাণ করেছে।
বার্তেমিউয়ের 6.5 বছর আমলে বার্সেলোনার ডাগআউটে কোচ হিসেবে 5 জনের যাওয়া আসাও অস্থিতিশীলতাই প্রমাণ করছে। বার্সেলোনার ড্রেসিং রুমে বার্তেমিউ পরিচিত জাপানিজ কার্টুন ডোরেমনের নোবিতা নামে, যিনি কিছুই বোঝেন না আর কিছুই করতে পারেন না। এই ঘটনা জানাজানি হওয়ার পর বার্তেমিউ অবশ্য এক টিভি সাক্ষাৎকারে ব্যাপারটা হালকাভাবেই নিয়েছিলেন, কিন্তু খেলোয়াড়দের সঙ্গে তার দূরত্ব তবুও বেড়েছে। বিশেষ করে 2020 সালে ফেব্রুয়ারিতেও বছরের আয় 1 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বার্তেমিউ, কিন্তু পরের মাসেই করোনা ভাইরাসের কারণে খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিতে হয় তাকে। সেটি নিয়েও ছিল জটিলতা। ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল খেলোয়াড়রা বেতন কাটাতে নারাজ। তখন লিওনেল মেসি, জেরার্ড পিকেরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দাবি করেছিলেন তারা সবসময় ক্লাবের দরকারে বেতন কম নেওয়ার পক্ষে ছিলেন, কিন্তু তাদের বিপক্ষে কুৎসা রটিয়েছে একটি পক্ষ। এই পক্ষ আসলে কারা তা কারোই জানা নেই, কিন্তু গত এপ্রিলেই ঘটেছে আরেক ঘটনা, যেটা কুখ্যাত হয়ে আছে বার্সাগেট নামে। সোশ্যাল মিডিয়া পরিচালনার জন্য ক্লাবের পক্ষ থেকে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছিল, কিন্তু পরে অভিযোগ ওঠে ওই প্রতিষ্ঠান উদ্দেশ্যমূলকভাবে মেসি, পিকে, বুস্কেটসদের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের দায়িত্বও নিয়েছে। সেই ঘটনার পর একই দিনে বার্সার বোর্ড থেকে সরে দাঁড়ান 6 ভাইস প্রেসিডেন্ট। পুলিশও তল্লাশি চালায় বার্সার অফিসে। বার্তেমিউ অবশ্য বরাবরই ঘটনা অস্বীকার করে আসছেন, কিন্তু ঘটনা যাই হোক সেটিও এক দফা তার সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছে খেলোয়াড়দের সঙ্গে। বার্তেমিউয়ের অদক্ষতা ও অদূরদর্শিতা পিছিয়ে দিয়েছে বার্সাকেও। তবে এক্ষেত্রে বার্তেমিউকে পুরোপুরি ভিলেন বানিয়ে দেওয়ার উপায়ও নেই। বার্তেমিউ মূলত ফেসে গেছেন নিজের চরিত্রের কাছেই। সোতিওদের ভেতর রয়েছে দুইটি অংশ, একটি ক্রুইফিসিমো আর একটা কাতালানিজিমো। দুই দলের দর্শনে আছে বিস্তর ফারাক। পেপ গার্দিওলা, জাভি, পুয়োল, ইনিয়েস্তা থেকে শুরু করে মেসিরা ক্রুইফ দর্শন ঘেঁষা, আর বার্তেমিউদের দর্শন এর থেকে কিছুটা আলাদা। সবাই আসলে এখানে নিজেদের দর্শনের প্রতিফলনটাই ঘটাতে চেয়েছিলেন। সেই মারপ্যাচে লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। বার্তেমিউ সরে দাঁড়ালে আসলে কি সমস্যার সমাধান হয়ে যেত? বার্তেমিউয়ের মতে এই মুহূর্তে সরে দাঁড়ানো হতো আরো বিধ্বংসী। তিনি পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন বোর্ড 3 মাস পর নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করত। তবে ওই বোর্ডের পক্ষে ক্লাবের বড় সিদ্ধান্ত, যেমন দল বদলে কি হবে, এসব নেওয়ার এখতিয়ার নেই। বার্তেমিউয়ের মতে সেটা আরো সংকটে ফেলে দিত বার্সাকে। তবে সোতিওরা চাইলে অনাস্থা ভোটে অপসারণ করতে পারতেন বার্তেমিউকে। তার জন্য দরকার হতো সোতিও মেম্বারদের স্বাক্ষর। তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে সেই ক্যাম্পেইনও চালানো ছিল প্রায় অসম্ভব। 2 মেয়াদে বার্সেলোনার প্রেসিডেন্ট থাকার পর 2021 মার্চের পরবর্তী নির্বাচনে বার্তেমিউ আর দাঁড়াতে পারছেন না। নির্বাচন করতে পারলেও তার ভাবমূর্তি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপর জয় পাওয়ার সম্ভাবনাও প্রায় ছিলই না বলতে গেলে। আপাতত মেসিকে আটকে রাখতে সফল হয়েছেন তিনি, কিন্তু আটকে রাখা মেসি কি বার্সেলোনাকে উদ্ধার করতে পারবেন? যে প্রজেক্ট মেসি চাচ্ছিলেন সেটাই বা তাকে কে দেবে? গত কয়েক বছরের ক্ষতি বা বার্সেলোনা সামাল দেবে কিভাবে? এমন হাজারটা প্রশ্নের জবাব তাই থেকে গেল ভবিষ্যতের কাছেই। খেলাধুলার বিভিন্ন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন প্যাভিলিয়ন চ্যানেল। নতুন ভিডিওর আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে।